সোজা কথা অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকালই সেই ভয়ঙ্কর ঘটনা আমরা আপনাদের সামনে তুলেছি। ভুল করে ট্রেনে অমৃতসর এক্সপ্রেসে সেখানে মিলিটারিদের জন্য সংরক্ষিত যে কামরা, সেই কামরায় উঠে পড়ার মাশুল কিভাবে দিতে হয়েছে এক নাবালিকাকে। ইতিমধ্যে একজন জওয়ান গ্রেফতার হয়েছে, দুজন এখন অবধি অধরা। কিন্তু প্রশ্ন উঠছে যে যাদের হাতে আমাদের এদেশের নাগরিকদের, আমাদের দেশের এই সীমান্তের, আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব, তারা যদি এই ধরনের অপরাধে লিপ্ত হয়, তাহলে আমরা সাধারণ মানুষ কার উপর ভরসা করব? এবং এক্ষেত্রে কি কোথাও রক্ষা কবচ রয়েছে? কোথাও কি এই ধরনের অপরাধের ক্ষেত্রে ছাড় পেয়ে যায় অভিযুক্ত সেনা জওয়ানরা, যারা একেবারেই সেনাবাহিনীর যে সম্মান প্রাপ্য, যে মহানুভবতা রয়েছে, তার সঙ্গে যাদের অ্যাক্টিভিটি একদম বিপ্রদীপ জায়গায় থাকে? এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, রয়েছেন মানবাধিকার কর্মী রঞ্জিত সুর, রয়েছেন প্রাক্তন সিপিআরও রেলের সমীর গোস্বামী, এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। জয়ন্তদা, 24 ঘন্টা স্টুডিও থেকে মৌপি আপনার সঙ্গে কথা বলছি। আমরা আলোচনায় আসার আগে একবার দেখে নিই কিভাবে পরপর ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। বাধা দিলে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই হুমকি দিয়ে বারবার তাকে ধর্ষণ করে সেনা জওয়ানরা। পুলিশের কাছে এই চাঞ্চল্যকর বয়ান দিয়েছে হাওড়া অমৃতসর এক্সপ্রেসের নির্যাতিতা। রক্ষকই ভক্ষক, বাধা দিলে প্রাণ যাবে, এই হুমকি দিয়ে বারবার তাকে ধর্ষণ করে সেনা জওয়ানরা। পুলিশের কাছে এমনই চাঞ্চল্যকর বয়ান নির্যাতিতার। সেনা কামরায় উঠে পড়ার মাশুল এভাবে গুনতে হবে ভাবেওনি বছর 14 মেয়েটি। মঙ্গলবার হাওড়ায় পুলিশের কাছে বয়ান দিল নির্যাতিতা। বয়ান থেকে স্পষ্ট 3 সেনা জওয়ানের নির্মম চেহারাটা। নির্যাতিতার বয়ান অনুযায়ী ট্রেনে ওঠার পর থেকেই সেনা জওয়ানরা তার সঙ্গে কথাবার্তা শুরু করে। বর্ধমানের কিছু আগে তাকে তরল পানীয় দেওয়া হয়। কিছুটা আচ্ছন্ন হতেই তার উপর চড়াও হয় 2 জওয়ান। প্রথমে কামরা ও পরে শৌচাগারে নিয়ে গিয়ে 5-6 বার তাকে ধর্ষণ করা হয়। বাধা দিতে গেলে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দেয় জওয়ানরা। এদিন সকালে মধুপুর থেকে হাওড়া নিয়ে আসা হয় এই ঘটনায় ধৃত মঞ্জুরি ত্রিপাঠীকে। হাওড়া জিআরপির আধিকারিকদের সঙ্গে দেখা করে সেনার ইস্টার্ন কমান্ডের একটি দল। ফেরার 2 সেনা জওয়ান সম্পর্কে পুলিশকে বিস্তারিত তথ্য দেন তারা। ইতিমধ্যেই এই ঘটনার পৃথক তদন্ত শুরু করেছে সেনা। পলাতক 2 জওয়ানের হদিশ পেতে তল্লাশি জোরদার করেছে পুলিশও। খতিয়ে দেখা হচ্ছে হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ। ঠিক কোন জায়গায় ওই 2 জওয়ান ট্রেন থেকে নেমেছে তা জানতে খতিয়ে দেখা হচ্ছে মধুপুর ও লাগোয়া স্টেশনগুলির সিসিটিভি ফুটেজও। ধৃত মঞ্জুরি ত্রিপাঠীর বিরুদ্ধে 376 ডি অর্থাৎ গণধর্ষণ ও পক্সো অ্যাক্টের 4 ও 8 নম্বর ধারায় মামলা রুজু করেছে হাওড়া জিআরপি। অন্যদিকে মঙ্গলবার নির্যাতিতার মেডিকেল পরীক্ষা হয়েছে। হাওড়া জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেয় নির্যাতিতা। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। আপনারা আমাকে টুইট করতে পারেন, জানাতে পারেন আপনাদের মতামত। আমি প্রথমে কর্নেল চৌধুরীর কাছেই আসবো, যে কতটা লজ্জিত বলুন তো কর্নেল চৌধুরী এরকম একটা ঘটনায়? দেখুন, একটা দুঃখ তো আছেই, দুঃখজনক ঘটনা, নিন্দনীয়, চূড়ান্ত বর্বরতা। এগুলো তো কোনো জিনিসের ঢেকে লাভ নেই। আর ঘটনাটা ঘটেছে, ঘটনাটা ইন্ডিভিজুয়ালিস্টিক, কয়েকটা জওয়ান ওই ট্রেনের মধ্যে এই ঘটনাটা ঘটিয়েছে। ওটা কি হয় যে পুরো অর্গানাইজেশনকে যে রিপ্রেজেন্ট করছে, আমাদের যেমন একটা বৃহত্তম একটা অর্গানাইজেশন, যেটা একটা ইনস্ট্রুমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়ান আর্মি, এই আমব্রেলার নিচে তো ওদের যে চিহ্নিত, যে বারবার এটা চলে আসছে জওয়ান, মিলিটারি কম্পার্টমেন্ট, এরা যখন এই জিনিসগুলোকে বোধহয় ওদের চিন্তাধারা থেকে উঠে গেছে, ওদের যে চিন্তাধারা যে এত নিম্নতমে চলে গেছে, যে পশুর মতন যাদের চিন্তা, যাদের বিকৃত যাদের চিন্তা, মানে পশু এরকম করে বলে মনে হয় না। যার হাতে দায়িত্ব, যার হাতে দেশ রক্ষার দায়িত্ব, তার হাতে একজন কিশোরী যিনি ভুল করে ওই গোটা ট্রেনে ওই কম্পার্টমেন্টটাই তো ওই কিশোরীর জন্য সবচেয়ে সেফ হওয়ার কথা ছিল। আমি একদম আপনার সঙ্গে একমত, ওটা সেফেস্ট জায়গা হওয়া উচিত ছিল। কিন্তু একটা মানুষের যে, আমাদের সমাজের যে একটা যে আমরা রোজ নানা রকমের ঘটনাটা দেখতে পাচ্ছি, যেরকম আমাদের চিন্তাধারা কিরমভাবে বিকৃত হয়ে যাচ্ছে। মানে একটা মানবিক চিন্তা, তারপরে সঙ্গে সেই মানবিক চিন্তার সঙ্গে যখন নানা রকম জিনিস ওর মধ্যে মিশ্রণ হয়ে যায়, সেই চিন্তাধারাটা আমরা কোথায় নিয়ে চলে যাই। যে মাকে আমরা প্রণাম করি, যে ভগবানকে আমরা প্রণাম করি, যে যাকে দেবী রূপে দেখা হয়, যাকে আমরা যাদের জন্য বলিদানের জন্য সবচেয়ে আগে আমরা সেই বর্ডারে চলে যাই, অথবা যে কোনো জায়গায় যেখানে আমরা যে দেবীকে বাঁচাবার জন্য সবচেয়ে আগে যাই,
তাকে যেরকম আপনি যে কথাটা বললেন যে ভক্ষক, এটা খুবই নিন্দনীয়। আর কি বলা যাবে, এটার মধ্যে তো তার সবচেয়ে কঠোরতম শাস্তি যদি কিছু থাকে, যে শাস্তি দেখলে অন্যরা শিউরে ওঠে, সেরকম শাস্তি যদি কি দেয়া যেত। এখানে আমার একটা বক্তব্য যে ধরুন তার এই ঘটনাটা ঘটেছে মিলিটারি কামরায়, আপনি যে বললেন একদম ব্যক্তিকেন্দ্রিক একটা ঘটনাটাকে ধরা যাচ্ছে না, বিকজ এটা হয়েছে একটা মিলিটারি কামরায়। মিলিটারি কামরার প্রিভিলেজটা তারা ভোগ করে এই সেনা জওয়ানরা, সেই ঘেরা টোপে এরকম একটা জঘন্য অপরাধ করলো তারা। আমি তাদের প্রিভিলেজ সম্পর্কেও তাদের ন্যূনতম জাস্টিস করার কোনো ইচ্ছে নেই। না, মিলিটারি কম্পার্টমেন্ট তো আজকের থেকে নেই, মিলিটারি কম্পার্টমেন্ট অনেক দিন থেকে চলছে। বহু লোক হচ্ছে কেন সেনাবাহিনীর প্রতি, সেনাবাহিনীকে একটু আমরা সবাই এরকম ভাবে দেখি, একটু সম্মানের সঙ্গে দেখি, আমরা মনে করি তারা দেশমাতৃকা সার্বভৌমত্ব বাজানোর জন্য তারা অনেক কিছু করছেন, তারা জান কবুল করছেন, তাই তাদের এটুকু প্রাপ্যটা আমি এটার মধ্যে থেকে একটু যাক, আমরা এর মধ্যে দিয়ে আমরা ঘটনার থেকে দূরে চলে আসছি। প্রাপ্য না প্রাপ্য এটা এটা একটা অন্য ইস্যু চলে আসছে। কেন ওই মিলিটারি কম্পার্টমেন্ট ইজ একটা নর্মাল একটা 3 টায়ার থাকে, সেটা কাঠের থাকে, ওর মধ্যে কিন্তু সেখানে অন্তত বাইরের কোনো লোকের প্রবেশ অধিকার নেই। যখন এই মেয়েটি 16 বছরই মেয়েটি এই কম্পার্টমেন্টে উঠে গেছে, আমার মতে ওই জায়গাটা ছিল সবচেয়ে মানে নিরাপদ জায়গা, কিন্তু সেই জায়গাতে ঘটনাটা তো ঘটে গেল। তখন যে মানুষ যেরকম এই ঘটনাটা বিকৃত হয়ে গেল, যা চিন্তাধারা এরমভাবে হঠাৎ 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে যে চিন্তাধারা হঠাৎ সে ছুটি যাচ্ছিল, সে একটা ডিসিপ্লিন লাইবারে, তার যে সোলজারলি এথিক্স, সৈনিকের কয়েকটা এথিক্স থাকে, সেই এথিক্স থেকে বহু দূর চলে গেল। আমি আসবো, কারণ শুধুমাত্র এই 3 জন জওয়ান তারাই যে এথিক্স থেকে বহু দূর চলে গেছেন না, খুব আনফরচুনেট। কারণ আমরা আবারও বলছি যে সেনাবাহিনী তার যে জওয়ানরা রয়েছেন তাদের প্রতি আমরা অত্যন্ত রেসপেক্টফুল। আমরা জানি যে আমাদের নিশ্চিন্তে রাখার জন্য তারা প্রাণপাত করেন, কিন্তু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি এই প্রসঙ্গে আসবো, তার আগে আমি একটু সমীর বাবুর কাছে আসবো। সমীর বাবু, রেলের ভূমিকাটা কি ছিল? রেল কি সত্যি দায়িত্ব এড়াতে পারে এই ধরনের মিলিটারি কম্পার্টমেন্ট? সেক্ষেত্রে রেলের কতটা অবধি তার দায়িত্ব থাকে, কতটা জিম্মেদারি থাকে? না, প্রথমত আপনারা জানেন, যেটা এখনই আলোচনা হলো, আপনারাই বলছিলেন যে বেশিরভাগ ট্রেনে আর্মি জওয়ানদের জন্য একটা করে কামরা দেওয়া হয়। তার কারণ তাদের মুভমেন্ট করতে হয় প্রতিনিয়ত, এবং যদি সেই রকম একটা জায়গায় অন্য রিজার্ভেশনের জন্য যদি লাইন দিয়ে ওয়েটিং লিস্টে যেতে হয় বা কিছু মুভ করতে পারবে না, সেই জন্য তাদের এটাকে দেওয়া হয়। এটা একটা প্রিভিলেজ তো বটেই, কিন্তু তাদের চাকরির দরকার প্রয়োজনীয়তার জন্য এটা দেওয়া হয়। কিন্তু রেলের এইখানে ভূমিকাটার তো কোনো সুযোগ নেই। তার কারণ কি, আপনি দেখুন, প্রথমত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রেলের নয়। তার কারণ সংবিধানে আপনারা জানেন যে পুলিশ পাওয়ার রেলের নেই, জিআরপি আছে, গভর্নমেন্ট রেলের পুলিশ। তো রেল কথাটা মাঝখানে থাকাতে অনেকের ভ্রান্ত ধারণা আছে বোধহয় এটা রেলের অধীনে, ওটা রাজ্য সরকারের অধীনে। এবং আরপিএফ রেলের প্রোটেকশন ফোর্স, আরপিএফ রেলের অধীনে, কিন্তু রেলের এরা হচ্ছে চৌকিদারের মতন। বাড়িতে চৌকিদার বা সিকিউরিটি গার্ড রাখলে যেমন ধরে পুলিশকে দিতে হয় সেই জিনিস। তা সত্ত্বেও আপনি দেখুন, সেই চৌকিদারের অবকাশ এখানে ছিল কি আদৌ? না, আরপিএফ তো ওখানে ঢুকবে না। এক্স্যাক্টলি, আমি এটাই জানতে চাইছি যে একটা এরকম তো মিলিটারি ইয়েতে ঢুকবে না। আমি এটাই জানতে চাইছি যে মিলিটারি কম্পার্টমেন্টের ক্ষেত্রে সত্যি কি জিআরপি বা আরপিএফ তাদের অ্যাক্সেস থাকে? না, অ্যাক্সেস থাকে না, দরকার পড়ে না। এটা তো আর্মি জওয়ানরা যাচ্ছে, তাদের নিরাপত্তার জন্যে তারা তো সবচেয়ে বেশি নিরাপত্তা দেবার, তারা তো দেশের সীমান্তের শত্রুদের সঙ্গে করছে, সেখানে পুলিশ আরপিএফ তাদের আর কি নিরাপত্তা দেবে? কিন্তু যেটা করা হয়েছে, যে খবর পাওয়া মাত্র জিআরপি এবং আরপিএফ মানে রেলের পক্ষ থেকে পরপর স্টেশনগুলোতে যোগাযোগ করা হয়েছে। কারণ আপনারা ঘটনা দেখেছেন যে আসানসোল পেরিয়ে গেছে, জসিডিতে খবর হয়েছে, মধুপুরে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে, এবং যৌথভাবে জিআরপি এবং আরপিএফ গিয়ে যারা এই খারাপ কাজটি, অন্যায় কাজটি করেছেন, নিন্দনীয় কাজটি করেছেন, তাদের সঙ্গে সঙ্গে ধরপাকড় করা হয়েছে। এবং কোনো রকম বাছবিচার করা হয়নি যে এরা কারা, দোষী বলেই চিহ্নিত করে ধরা হয়েছে। 2 জন পালিয়ে গেছেন, কিন্তু একজনকে তো ধরা হয়েছে, মেয়েটিকে নিয়ে আসা হয়েছে এবং তার জবানবন্দি আপনারা নিজেরাই দেখছেন। তো সেক্ষেত্রে বরং রেলের কিছুটা ভূমিকাটা তার মানে পুলিশ পাওয়া না থাকা সত্ত্বেও
কিছুটা ভূমিকাটা প্রশংসনীয় বলেই মনে করব। আমি আসবো আপনার কাছে, আমি একটু রঞ্জিত বাবুর কাছে আসি। রঞ্জিত বাবু, সত্যি সত্যি কি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যায় যে 3 জন সেনা জওয়ান যাদের কোনোভাবে একটা বিকৃতি চলে এসেছিল এবং তারা এরকম একটা নারকীয় আচরণ করেছে? দেখুন, একেবারেই বিচ্ছিন্ন ঘটনা নয়। রক্তের স্বাদ পাওয়া বাঘ মানুষ খেকো হয়, এটা একটা আমাদের পরিচিত প্রবাদ। ভারতবর্ষের সেনাবাহিনী মানে শুধু মিলিটারি নয়, সিআরপিএফ, বিএসএফ থেকে আরম্ভ করে যত বাহিনী আছে, তারা কাশ্মীরে, উত্তর পূর্ব ভারতে এবং ছত্তিশগড়ে অসংখ্য নারীকে ধর্ষণ করেছে। এবং ভারতবর্ষের রাজনীতিকরা, ভারতবর্ষের সেনা কর্তারা, তারা এদেরকে প্রোটেকশন দিয়েছে। এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না এবং এমনকি তাদেরকে নানাভাবে আড়াল করা হয়। এরা বলা হয় আমরা কোর্ট মার্শাল করব বলে, এরা আলটিমেটলি এদের 2-1 জনকে ওরা নমুনা হিসেবে করে এবং সবাইকে ছেড়ে দেওয়া হয়। আপনি যদি মণিপুরের মায়েদের সে রাস্তায় নেমে প্রতিবাদ, সে দৃশ্য যেটা মানে শিহরণ জায়গায় গোটা ভারতবর্ষের মানুষকে চমকে দিয়েছিল, সেই ঘটনা আপনার নিশ্চয়ই মনে আছে। আপনি প্রশ্ন করেছেন যে লজ্জা হচ্ছে কিনা, উনি বলছেন যে এথিক্সের প্রশ্ন। আপনার কি মনে হচ্ছে যে একজন মানুষের, মিলিটারি যারা কর্মকর্তা, একজনও যিনি মন্ত্রী, যে সেনা মন্ত্রী, তাদের কারো কি সামান্য লজ্জা হয়েছে? তারা কি সামান্য এথিক্স দেখিয়েছে? একজনও কি পদত্যাগ করেছে? আপনার তো প্রথমে যে সুপেরিয়র রেসপন্সিবিলিটি, যে নীতি, যে সেনাবাহিনীর ক্ষেত্রে এবং সমস্ত বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য, তাদের তো প্রথমে যে কমান্ডের অধীনে এই সেনা বাহিনী ছিল, এই জওয়ানরা ছিল, প্রথমে তো সেই সেনাকর্তার পদত্যাগ করা উচিত। সেনা মন্ত্রীর, যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য কি, তার তো লজ্জায় তার প্রথমে পদত্যাগ করা উচিত। কোথায় সেই লজ্জা, কোথায় এথিক্স? আমি কয়েকটা জিনিস জায়গা আপনাকে বলতে যাচ্ছি। প্রথম কথা, সামরিক বাহিনী আর অসামরিক বাহিনীকে দুটোকে এক করে দেবেন না। both have সামরিক বাহিনী মানে দুটোই। আমি তো মানে দুটোই। না না, আমি তার সামরিক বাহিনী মানে দুটো না, মধ্যে থেকে সামরিক বাহিনীকে একটু আড়াল করব না, আলাদা করব না। এবং ভারতবর্ষের সেনাবাহিনী উত্তর পূর্ব ভারতে, কাশ্মীরে, ছত্তিশগড়ে এগুলো একই আচরণ করেছে এবং অসংখ্য নারীকে ধর্ষণ করেছে, যে কারণে আজকে তারা প্রতিবেশী নিজের ঘরের মেয়েকে তারা আজকে টানছে এবং এটা অনিবার্য ছিল, কারণ রক্তের স্বাদ এরা পেয়েছে। আজকে যখন তারা তখন তারা আজকে প্রতিবেশীর মেয়েকে নিয়ে টানছে। আমি জয়ন্ত দার কাছেও যাবো, জয়ন্ত দা আসবো, কারণ এই ক্ষেত্রে যে রক্ষা কবচের বিষয় আমরা জেনে থাকি যে যারা সামরিক বাহিনীতে কাজ করেন কিছু কিছু ক্ষেত্রে তারা একটা ইমিউনিটি পান। এক্ষেত্রেও কি সেই ইমিউনিটি সেটা প্রযোজ্য হবে নাকি প্রপার ওয়েতে তার ট্রায়াল হবে? ইতিমধ্যে আমরা জানি যে আদালতে পেশ করা হয়েছিল অভিযুক্ত জওয়ানকে এবং 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানবো জয়ন্ত নারায়ণ চ্যাটার্জির কাছে এবং ডেফিনেটলি কর্নেল। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সোজা কথা। আমি জয়ন্ত নারায়ণ চ্যাটার্জির কাছে চলে যাব। জয়ন্ত, এই অবস্থায় দাঁড়িয়ে এরকম সেনা জওয়ানদের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া সেটা কি হয় জেনারেলি? আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট আসতে পারে, 125 নম্বর ধারা অফ ইন্ডিয়ান আর্মি অ্যাক্ট 1950, সেখানে কিন্তু এই ধারার বলে এই যে জওয়ানকে ধরা হলো, তিনি বা বলা যায় এই যে জওয়ানকে ধরা হলো তার যারা ইউনিট, বা যদি তিনি আর্মির অধীনে হন, তাহলে এই আর্মির তরফের ওই ইউনিট, তাদের হয়ে একজন কমান্ডিং অফিসার ওই ইউনিটের যিনি দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু মাননীয় ম্যাজিস্ট্রেটের কাছে একটা আবেদন করবেন যে যাতে একে তাদের অধীনে দিয়ে দেওয়া হয়। এবং মাননীয় ম্যাজিস্ট্রেট এখানে ঠিক করবেন, বলা আছে এটা তার ডিসক্রিশনারি পাওয়ার, মাননীয় ম্যাজিস্ট্রেট এখানে ঠিক করবেন যে তিনি কি করবেন। তিনি একে কোর্ট মার্শালের জন্য ওই কমান্ডিং অফিসারের হাতে তুলে দেবেন কিনা, ডিসক্রিশনারি পাওয়ার, এই কথাটা কিন্তু খুব স্পষ্ট করে বলা। আমি আসবো জয়ন্ত দা আপনার কাছে, আমি এই প্রসঙ্গে আসবো। আমি একটু কর্নেল চৌধুরীর কাছে আসি। যে ক্ষেত্রে সেনাবাহিনী, আমরা জানি যে ইতিমধ্যে তারা নিন্দা করেছেন, তারা পুলিশের সঙ্গে সহযোগিতাও করছেন, অন্তত আজকে যে চিত্র দেখা গেছে তারা স্টেটমেন্ট ধরা পড়েনি। এক্স্যাক্টলি, আমি বলবো আপনার সবগুলো আমি জবাব দেবো। হ্যাঁ বলুন, এবার কি আর্মি কি করবে? আর্মি, প্রথম কথা, দিস ইজ এ সিভিল অফেন্স, এটা আইপিসির আন্ডারে ট্রাই হওয়ার কথা। উনি যেমন এক্ষুনি বললেন, এইটা ইচ্ছে করলে ম্যাজিস্ট্রেট এটাকে আমাদের আর্মির কাছে এটাকে ট্রান্সফার করতে পারে। ট্রান্সফার করলে যে আমাদের যে আর্মি অ্যাক্ট রুল যেগুলো আছে, সেই লয়ের অধীনে ওর কোর্ট মার্শাল, প্রথমে কোর্ট অফ এনকোয়ারি হবে, আর যদি একটা প্রাইমা ফেসিয়া কেস এস্টাবলিশ হয়, সামারি অফ এভিডেন্স হবে, সামারি অফ এভিডেন্স হওয়ার পর ওটা জেনারেল কোর্ট মার্শাল অথবা সামারি কোর্ট মার্শাল, এই দুটোর মধ্যে কোনো একটা কোর্ট মার্শাল ওর অ্যাগেনস্ট হবে। অ্যান্ড আই এম ভেরি শিওর দ্যাট যদি এই যে ঘটনাটা হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা আমি বলছি না, এরকম ঘটনা আগে হয়েছে, বাট
উনি যেটা এক্ষুনি কিছুক্ষণ আগে বলল যে পুরো কাশ্মীর নর্থ ইস্টে যে বহু নারী এরম ধর্ষণ হয়েছে, এই অঙ্কটা উনি কোথা থেকে পাচ্ছেন না আমি জানি আমি একটু আপনাকে দেখাই না। আমি আপনাকে বলিনি কথা, কোথা থেকে অঙ্কটা পাচ্ছে জানি না। ঘটনা নিশ্চয়ই ঘটে, যখন ফোর্সেস যায়, মানে একটা কথা আপনারা নিশ্চয়ই জানেন, দ্য পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ দ্য গান। যদি 4টে সৈনিক ওর মধ্যে, আমি তো বলছি যখন ঘটনাটা বিকৃত হয়ে যায়, যখন সে একটা বন্দুক নিয়ে একটা রাত্রিরে কোথাও পেট্রোলিং যাচ্ছে অথবা কোথাও রেড করছে, তার অধীনে যদি কোনো অফিসার না থাকে অথবা কোনো জুনিয়র কমিশন অফিসার না থাকে, এমনি যদি কোনো নন কমিশন যারা থাকে, যেমন হাওলদার, সিপাহি, নায়ক, অনেক সময় মানে সংখ্যার কমের জন্য অত ওরা রেড করতে অথবা পেট্রোল গেল, এরম একটা দুটো ঘটনা নিন্দনীয় কিন্তু ঘটেছে। আর যদি সেটা আমার মানে আর্মির কাছে এই জিনিসটা আসে, স্ট্রিক্টেস্ট যে পানিশমেন্ট ওদের উপর নেওয়া আমি হচ্ছে। একটু আপনার বক্তব্যের রেস্টেন এবং রঞ্জিতদার বক্তব্যের রেস্টেন একটু আসি। কাশ্মীর, মণিপুরি হোক বা দেশের অন্য কোথাও, সেনার বিরুদ্ধে খুন, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভুরি ভুরি। যাদের হাতে দেশ রক্ষার ভার, তারাই কেন অত্যাচারীর ভূমিকায়? অসম রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে খুন, ধর্ষণের অভিযোগ। মনোরমার মৃত্যুর প্রতিবাদে ইম্ফলের রাস্তায় নগ্ন শরীরে নেমে এসেছিলেন মহিলারা। চিৎকার করে তারা বলেছিলেন, ইন্ডিয়ান আর্মি, রেপ আস টু, উই অল আর মনোরমাস মাদার। বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটের পানশালায় গন্ডগোল পাকানোর অভিযোগে আটক 2 সেনা অফিসার। সেনা কর্মীদের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় ভাঙচুরের অভিযোগ। 2 অফিসারকে আটক করেও ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। আফস্পার রক্ষা কবচ থাক বা না থাক, নাগরিক জীবনে ঢুকে পড়ে আইন ভঙ্গ, অপরাধ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বারবার অভিযুক্ত সেনাকর্মীরা। সেনার জন্য সংরক্ষিত কামরা, 14 বছরের কিশোরীর জন্য গোটা ট্রেনে এটাই তো সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা ছিল। হলো ঠিক তার উল্টো। যাদের উপর দেশ রক্ষার ভার, তাঁদের হাতেই খোয়া গেল কিশোরীর সম্ভ্রম। গণধর্ষণের অভিযোগে কাঠগড়ায় 3 সেনা জওয়ান। সেনা আইন অনুযায়ী কোনো সেনাকর্মী কোনো সাধারণ নাগরিককে খুন বা ধর্ষণ করলে সেনা আদালত তার বিচার করতে পারে না। অমৃতসর এক্সপ্রেসে কিশোরীকে গণধর্ষণে অভিযুক্ত 3 সেনাকর্মীরও ভারতীয় দণ্ডবিধির আওতায় বিচার হবে সাধারণ আদালতে। অতিরিক্ত শাস্তি হিসেবে সেনা কর্তৃপক্ষ তাদের বরখাস্ত করতে পারে, বাতিল হতে পারে পেনশন। কিন্তু কাশ্মীর, মণিপুরের মতো যেসব জায়গায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন জারি আছে, সেখানে মানবাধিকার কর্মীদের অভিযোগ, কাশ্মীরে, মণিপুরে কার্যত যা ইচ্ছা তাই করার অধিকার রয়েছে সেনার। তাদের বিরুদ্ধে খুন, ধর্ষণের অভিযোগ পেলেও পুলিশের হাত গুটিয়ে বসে থাকা ছাড়া উপায় নেই। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার কুনান পশপোরা গ্রামে তল্লাশির নামে 53 জন মহিলাকে গণধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় রাজপুতানা রাইফেলসের জওয়ানরা। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার বীজবিহারায় বিএসএফ এর গুলিতে 37 জনের মৃত্যু। 2010-এ উত্তাল কাশ্মীরে সিআরপিএফ এর গুলিতে 112 জন বিক্ষোভকারীর মৃত্যু। রয়েছে এরকম অসংখ্য ঘটনা। মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, কাশ্মীরে উধাও হয়ে গেছেন 8000-এর বেশি পুরুষ। তাদের স্ত্রীরা এখন হাফ উইডো। তবে কি সেনার মধ্যে মুষ্টিমেয় একটা অংশ সত্যি মনে করছে সেনায় কাজ করার সুবাদে যা খুশি তাই করার অধিকার রয়েছে তাদের, যার ফল ভুগছে কাশ্মীর, মণিপুর? বাদ যাচ্ছে না ভিড়ে ঠাসা অমৃতসর এক্সপ্রেসও। কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, 24 ঘন্টা। এক্সেলেন্ট, এবং একদম খুব এক্সাক্ট প্রপারলি দেখানো হয়েছে। এবং এটা শুধু কাশ্মীর, মণিপুরে নয়, এটার সঙ্গে এখন যোগ করতে হবে ছত্তিশগড়কে। ছত্তিশগড়ে মাওবাদী আন্দোলনকে দমন করার জন্য ভারতীয় এই যে সেনাবাহিনীর যে বিভিন্ন অংশ, তারা একইভাবে তারা ধর্ষণ, অত্যাচার করছে। এবং এমনকি মৃতদেহ, যে মহিলা মাওবাদীকে মেরে ফেলেছে সেই মাওবাদী তাকে, সেই মৃতদেহকে তারা ধর্ষণ করছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে লোফালোফি করছে। কি ভয়ঙ্কর অত্যাচার! অথচ ভারতবর্ষের রাজনীতিবিদরা, ভারতবর্ষের সেনা হায়ারা, তারা এদেরকে কোনো প্রশ্রয় দিচ্ছে। ভারতবর্ষের সেনা প্রধান, তার বিরুদ্ধে পর্যন্ত উত্তরপ্রদেশের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। এবং ইস্টার্ন কমান্ডের প্রধান, তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। কারণ কারণ সুপিরিয়র রেসপন্সিবিলিটি অনুযায়ী, হিজ রেসপন্সিবিলিটি, সুপিরিয়র রেসপন্সিবিলিটি অনুযায়ী ইস্টার্ন কমান্ডের
প্রধানের এটা দায়িত্ব, কোনো তার লজ্জায় পদত্যাগ করে, তার অধীনে কোনো অর্গানাইজেশন আপনাদের তত্ত্বেই আছে আপনার কোনো কোনো রেল কখনোই দায়িত্ব এড়াতে পারে না। আমি আসবো একটা ছোট্ট বিরতি, আমাকে তার আগে নিতেই আপনাদের হবে, প্রথম please। প্রথম দায়িত্ব তো আপনাদের, আপনারা তো কিছু কাউকে করলে সবচেয়ে আগে আপনারা দৌড়ে যান। আপনাদের না, কেন করবেন? আপনাদের ঘরের যখন কিছু হয় আপনারা তখন কিছু করেন? ভারতবর্ষের কোনো আইন আপনাকে খুনের অধিকার দেয়নি। কেউ খুনের কথা বলো, এখানে খুনের কথা করেছেন, অত্যাচার করছেন, এই তো ছবি পরিষ্কার। আপনারা তো 14 অসাধারণ রিপোর্ট। আপনারা আমি একটু বলি, দাঁড়ান, বিচ্ছিন্ন ঘটনা এটা তো আমরা দেখাইনি, এটা তো আমরা দেখাই। এই জিনিসটা যদি বুঝতে পারেন, যাদের হাতে মারা গেছেন বলছে বিদ্রোহী বলে, আপনি দয়া করে তাদের হাতে মিলিটারি মারা গেছেন কিনা সেই রেলকে ডিফেন্ড করবেন না, কারণ রেলের এই দায়িত্ব রেল কখনোই এড়াতে পারে না। কখনোই এড়াতে পারে না। একদম ঠিক কথা বলছেন, আপনি না জেনে কথা বলছেন। প্লিজ আসুন, যা খুশি বলা যায়। আপনি আসবো একটা ছোট্ট বিরতি, আমাকে নিতে হবে। বিরতির পর ফিরে আসছি সোজা কথায়, আপনারা আমাকে টুইট করতে থাকুন, জানান আপনাদের মতামত। আপনি জানেন না। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছি রক্ষকী ভক্ষক যেভাবে সেনাদের জন্য সংরক্ষিত কামরায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে। সমীর বাবু, আপনি কিছু বলতে চাইছিলেন? আমি যেটা বলতে চাইছি, আমার 3 রকম ভূমিকা হিসেবে মন্তব্যটা করব। এক হচ্ছে আমি প্রাক্তন রেল অফিসার, একজন হচ্ছে আমি সরকারি অফিসার, তৃতীয়ত হচ্ছে 125 কোটি জনগণের একজন নাগরিক। প্রথমেই যে ঘটনাটি ঘটেছে, আমি তো বটেই, আমরা সকলে মিলে আমার একটা আবেদন, এই ঘটনাটাকে নিন্দনীয় বলে চিহ্নিত করব। সমস্ত রকমভাবে এটাকে প্রতিবাদ করতে হবে, এবং শুধু এই কালকের ঘটনাটি নয়, এই জাতীয় ঘটনা যাতে না ঘটে ভবিষ্যতে, তার জন্য মানুষকে শিক্ষিত এবং সচেতন করতে হবে। মেয়েদের আরও বেশি করে আমাদের পাশে দাঁড়াতে হবে, যাতে নির্যাতিত আর কেউ না হয়। তার জন্য এই যে সুযোগ করে দিয়েছেন, এই আবেদনটুকু রাখা। আমরা প্রত্যেকের সমাজে যারা রয়েছি, প্রতিটি জনগণ যেন এগিয়ে আসি, এবং প্রত্যেকের যারা এইসব করছেন, এইসব নিন্দনীয় কাজ, তাদের যেন শুভবুদ্ধি ঘটে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। রেলের দিক থেকে আমি আগে বলেছি যে এটাতে ভূমিকা কিছু ছিল না, কিন্তু আমি আপত্তি করছি, রেল কখনোই তার দায়িত্ব এড়াতে পারে না। তার প্রমাণ হচ্ছে যে ঘটনা রিপোর্ট হওয়ার পরে আরপিএফ এবং জিআরপি একসঙ্গে তারা ঢুকে গিয়ে সেটাকে তদন্ত করেছে এবং গ্রেফতার করেছে। আপনি না জেনে মন্তব্য করবেন না, অবশ্যই না জেনে মন্তব্য করবেন না, না জেনে কামরার ভিতরে ঘটনা এরকম কখনো হয়, রেলের দায়িত্ব নেই। এবং এই ঘটনা রেল, এই যে সেনাবাহিনী রেলের এই আগেও এই ধরনের না জেনে কথা বলে যাচ্ছেন, এবং সেনাবাহিনী রেলের কামরায় দুর্ব্যবহার করে, সাধারণ মানুষ ওঠে তখনই কিন্তু প্রচুর দুর্ব্যবহার করে। তাহলে আপনি বলুন, আমাকে নতুন কথা মানি হয়। এটাকে সমীর বাবু, সেনাবাহিনী অবশ্যই দায়িত্ব আছে। বাবু বলছেন যে রেল দায়িত্ব এড়াতে পারে না। রেল দায়িত্ব এড়াতে পারে না, উনি না জেনে কথা বলছেন। না জেনে কথা বলা অজ্ঞতার একটা সুযোগ হচ্ছে, কি মস্ত বড় সুযোগ হচ্ছে, যা খুশি তাই বলা যায়। আরপিএফ এর এই ভূমিকা নেই, সংবিধানে নেই, পার্লামেন্টে বহুবার মন্ত্রীরা তুলেছেন, কিন্তু একবারও পাস হয়নি। এটা বলা আছে সংবিধান, যারা একটু সামান্য লেখাপড়া করেছেন, পাতা উল্টেছেন, তারা জানেন যে এখানে আরপিএফ এর ভূমিকা পুলিশের ভূমিকা নয়, তার জন্য জিআরপি আছে। তার সঙ্গে এর কি সম্পর্ক? আবার এই কত হচ্ছে রেলের কামরায় ঘটনা। আরে why are you speaking? Let me speak. Who are you? Why are you interfering? আমি একটু জয়ন্তদার কাছে যাই। জয়ন্তদা অনেকক্ষণ বসে। জয়ন্তদা, আপনার কাছে আমি এখানেই জানতে চাইবো যে এক্ষেত্রে রেয়াত পেয়ে যাওয়ার, জাস্ট বিকজ তারা সেনাবাহিনীর জওয়ান, এর জন্য রেয়াত পেয়ে যাওয়ার সম্ভাবনা কতটা থাকে? কি রক্ষা কবচ তারা ভোগ করে? রাজ্যের পুলিশ, তাদের কিন্তু কিছু সীমাবদ্ধতা থেকেই যায়। আন্তঃরাজ্য তদন্তকারী দল হলে তারা কিন্তু অনেক মসৃণভাবে এই তদন্ত প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি আসবো জয়ন্তদার কাছে। জয়ন্তদার সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এখানে একটুখানি আপনার কাছে আসি, যে যেটা বলছেন, যে সমীর বাবু যেটা বলছেন, কর্নেল চৌধুরীও যেটা বলছেন, যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। 1 2 বা 3 তারা একটা অপরাধ করেছে, যে অপরাধটা, যে ধরনের অপরাধটা আমাদের সমাজে আমরা দেখছি, একটা ওভারঅল সামাজিক অবক্ষয় হিসেবে কি এটা দেখা যেতে পারে? দেখুন, ওভারঅল সামাজিক অবক্ষয় তো আছে, সেখানে ধর্ষণের ঘটনা ঘটছে, প্রতিদিন ঘটছে, সেটা আলাদা। কিন্তু ঘটনাটা যখন সেনাবাহিনী ঘটায়, তখন কিন্তু তার মাত্রাটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়।
কারণ তাহলে আপনি সেনাবাহিনী সমাজের আপনারা উপর যেটা তখন আপনি বলেছেন কিছু যে বলছেন না। সেনাবাহিনী হচ্ছে সেটাকে রক্ষক, support করে এই যে যাচ্ছেন। রক্ষকই যখন ভক্ষক হয় তার গুরুত্বটা অনেক বেড়ে যায়। ধরুন সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন এবং উপদ্রুত এলাকা আইন বলে দুটো আইন আছে। এই আইন যেসব রাজ্যে প্রয়োগ থাকে সেখানে সেনাবাহিনী যা ইচ্ছা তাই করে এবং অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে যখন কাশ্মীরে প্রতিবাদ হয়েছে সেই প্রতিবাদকারীদের এরা গুলি করে হত্যা করেছে। স্বয়ং সেনা প্রধান যে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, আমি বলছি সেই অভিযোগ যিনি এখনকার মন্ত্রী তিনি যিনি বর্তমান সেনা প্রধান তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্ত করেছে। কাজে আমাদের দাবি এই যে উপদ্রুত এলাকা আইন, তারপর সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন, এগুলোকে অবিলম্বে বাতিল করা। এই জায়গাটা সমীরবাবুর কাছে আছে। আপনিও বলছেন বিচ্ছিন্ন ঘটনা, আপনিও বলছেন যে 2004 আর 2007-এর দুটো ইনসিডেন্ট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় না হয় এদের ট্রায়াল হবে সেটা সিভিলিয়ান কোর্টে, কিন্তু যে সমস্ত জায়গায় আফস্পা লাগু রয়েছে যদি আমরা দেখে আসবো ডেফিনেটলি সমীরবাবু এটা যেহেতু আপনার কাছে আসবোই, বিকজ এটা নিয়ে আপনার কাছে আসতে হবে। প্রশ্ন হচ্ছে যে ইরাম শর্মিলা চানু আজকে 1.5 দশক ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শুধু বিচ্ছিন্ন ঘটনা হওয়ার জন্য। চাকরি করতে গিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করতে হচ্ছে। আই ওয়াজ অলসো পোস্টেড ইন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। সেখানে দেখেছি দিনের পর দিন, কারণ ওখানে আর্মির সঙ্গে আমাদের প্রায় যৌথভাবে কাজ করতে হয় বর্ডার এলাকায়। সেখানে মানুষ শেল্টার পায় আর্মির জওয়ানদের কাছে, রেলের কাছে। যেমন রেলে পেয়েছে, কামরায় গতকাল পেয়েছে। আপনি ওটা বলেছেন কামরায় গতকাল, সে হাইলাইট করুন ঘটনা। তার জন্য তো আপনি কতটা কথা বলার সুযোগ পেয়েছেন ভাগ্যি হয়ে গেছে, তার জন্য কতটা ফোকাস করছেন। ভার্মা কমিশন হয়েছিল এই যে নির্ভয়া কাণ্ডের পরে, এই ধর্ষণের তদন্ত। আপনি কি বলতে চান যে আর্মি কোনদিন কাউকে শেল্টার দেয় না? কি বলছেন? মিলিটারি ধর্ষণকেও সিভিলিয়ান আইনে বিচার করা হোক, যেখানে এই আফসা আছে, যেখানে উপদ্রুত এলাকা আছে, কিন্তু মিলিটারি এস্টাবলিশমেন্ট সেগুলো মানেনি। যখনই উঠেছে তখনই মিলিটারি হুমকি দিয়েছে। আমি নেক্সট মানে 3 মিনিট আমার দেবেন, আমি এর মধ্যে আপনি আমাকে ইন্টারাপ্ট করবেন না। ওকে, না করলে উপায় নেই, উনি করবেন। আমি এর মধ্যে ইন্টারাপশন নেই, তো আমি পেয়েছেন যা খুশি বলার সুতরাং বলবেন। আমি প্রথম কথা দুটো জিনিস বলি। এই যে বারবার কাশ্মীর আর নর্থ ইস্ট এই দুটো রিজিয়নের কথা উঠে আসছে, দুটো রিজিয়নে সব জায়গায় তো আফসা নেই, এখন অনেক জায়গায় কিছু কিছু জায়গায় আফসা আছে, আগে অনেক জায়গায় আফসা ছিল। আফসা যদি না থাকার দরকার হয়, আমরা সবাই বারবার সরকারকে বলেছি আপনাদের যদি মনে হয় আফসা তুলে নেওয়া দরকার, হিউম্যান রাইটসের এত দরদ, এত উপচে পড়ছে, আফসাটা তুলে নিন। আর ওই যতগুলো আতঙ্কবাদী এসে এই যে মাঝে মাঝে এসে আতঙ্কবাদীরা বিভিন্ন ঘটনা করছে, 26/11 হচ্ছে, এত লোক কাশ্মীরে মারা গেছে, নর্থ ইস্ট, এই প্রত্যেকটি আতঙ্কবাদী এই যতগুলো HR যারা নিয়ে আন্দোলন করছে ওদের বাড়িতে রাখা, ওদের সংশোধন করুক। আমি একটার পর একটা আসছি। আমি সেকেন্ডলি আফসাতে যেই ঘটনাগুলো উনি বলছেন, আমি জানি না উনি কতবার কাশ্মীর গেছেন। আমি তো 23 বছর সার্ভিস হয়ে গেছে আমার, 23 বছর মানে 10 থেকে 11 বছর ওই রিজিয়নটা পুরো। কিন্তু আপনার একটা জায়গায় আমি খুব স্ট্রংলি আপত্তি জানাবো, আতঙ্কবাদী ডেফিনেটলি আর্মির কাজই হচ্ছে তাদের রক্ষা, কিন্তু আতঙ্কবাদীকে রুখি, অতএব আমরা একজন সাধারণ না একদম আতঙ্কবাদীকে মারলেই আবার অনেক মানবাধিকারী, আতঙ্কবাদীদের মারলেও অনেক মানবাধিকারী আর ছত্তিশগড় আছে, অনেক দুঃখে ওদের হয় যে কেন মারলে এরকম ভাবে নিঃশংসভাবে। আমি আই কাম টু ইয়োর কোয়েশ্চেন নাও। যে বলছে যে বিভিন্ন রেপ হয়ে যাচ্ছে, মানে সব নারী ধর্ষণ করা হচ্ছে, আমি তো এইটার যখন যদি এই জিনিসটা হয় এটার কোনো তথ্য তো উঠে আসবে একটা বাড়ি। না না, আমি 2006 বন্যা হয়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, কিন্তু আপনি একটা ঘটনা, আমি আরেকটা ঘটনা বলি, নিশ্চিন্ত সেখানে দাঁড়িয়ে এই দুশ্চিন্তার কাজগুলো কেন হবে? আমি আরেকটা দুশ্চিন্তার দুটোও হয় কেন হবে? আরেকটা দুশ্চিন্তার কাজ যেটা নিয়ে আপনি কোনোদিন এই সুযোগে বসেননি। আমি একটা কথা বলি, আমি একটা উদাহরণ দিই। চেন্নাইয়ে আজকে আর্মি ভয়ঙ্কর ভালো একটা কাজ করেছে বা উত্তরাখণ্ডে করেছে, তার মানে কিন্তু সেনা জওয়ানদের এই একটা জাস্টিফাইড হয় না। আমি জাস্টিফিকেশন, আমি এটা নিয়ে আপনি যেমন ডিসকাস করছেন, জলপাইগুড়ি থেকে আজ থেকে 4 বছর আগে একজন হাওলদার লিম্বু বলে কাঠমান্ডু থেকে এসে নিউ জলপাইগুড়িতে ট্রেনে উঠেছে দিল্লি যাবে বলে, সেই কামরায় একটি ওখানে 6টি ছেলে উঠে বিভিন্ন ওই কামরায় একটা সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে অনেক মেয়েদের ডিস্টার্ব করছিল। এই ঘটনাটা ঘটেছে মালদা আর NJPর মাঝখানে।
সেই লিম্বু এসে কিন্তু ওদের মধ্যে দুজনকে স্ট্যাপ করেছে আর দুজন জাম্প করে ট্রেন থেকে বেরিয়ে গেছে। আর মালদা পৌঁছানো পর্যন্ত যতক্ষণ না জিআরপি অথবা আরপিএফ এসছে, ও কিন্তু একা ওই জায়গাটা গার্ড দিয়েছে। যতগুলো ভদ্রমহিলারা ছিলেন ওই রাত্রিরে তখন পুরো লাইট কেটে দিয়েছে আর বিভিন্নভাবে ঘটনা ওরা ঘটাবার চেষ্টা করেছে। লিম্বু কিন্তু গিয়ে ওদের আটকেছে, কিন্তু লিম্বুকে নিয়ে কোনো ডিসকাশন হয়নি। না, এরকম বিকজ আপনার কাছ থেকে যেটা স্বাভাবিকভাবে প্রত্যাশিত, অ্যাবসলিউটলি সেটাই তো আপনি করবেন। আমিও তো বলছি যে ঘটনাটা একটা মানুষ যে ঘটনা ঘটিয়েছে, একটা অস্বাভাবিক নৃশংস ঘটনা যদি আপনি ঘটান, সেটা নিয়ে করতে হবে না আমার মতে। আমি তো বলছি ওকে গলির মোড়ে এরম ছেলে ওকে অথবা ওদের গলির মোড়ে দাঁড়িয়ে ওদের চপ টু যদি তাই হয়, যদি এখানে আমার জিজ্ঞাসা এখানে রঞ্জিত দা যেটা বলছে, আমি রঞ্জিত দার বক্তব্যটা তুলে একটু জানতে চাই আপনার কাছ থেকে কর্নেল চৌধুরী, যে ধরা যাক এই যে মঞ্জুরি ত্রিপাঠী, এর ট্রায়াল হচ্ছে সিভিলিয়ান কোর্ট। এই যে অপরাধটা করেছে, এই অপরাধটাই যদি জম্মু কাশ্মীরে একজন সেনা জওয়ান করে বা নর্থ ইস্টে করে, শুধুমাত্র আফস্পার রক্ষা কবচ থাকার জন্য কেন তাদের সিভিলিয়ান কোর্টে ট্রায়াল হবে না? মনোরমা কেসে এখনো অবধি সিভিল কোর্টে ট্রায়াল হলে মৌপিয়া এটা 6 মাস থেকে 1 বছর লাগবে। একটা আমার কথাটা আমি শেষ করি, আমি শেষ করি 2004 হ্যাঁ, কনভিকশন হয়েছে, কনভিকশন হয়নি। আমি বলছি আপনি মাছাল কেস জানেন, যেখানে 4 জন সেনাবাহিনীর 1-2 জন অফিসার আর 2 জন নন কমিশন অফিসার, দে আর বিহাইন্ড বার্স নাও। মাছালে হয়েছিল এই, দ্যাট ইজ নট অনলি কেস, देयर আর সেভারাল আদার, এবং গোপনে সব আর্মিতে কোনো জিনিস গোপনে হয় না, টোটাল কোর্ট মার্শালের ট্রান্সপারেন্ট এন্ড হচ্ছে, এদিকে হাসাপ হয়ে যাচ্ছে, সেটা উনি জানতে পারছেন না। তার কারণটা হচ্ছে ঘটনাটা হচ্ছে এবং তারপর কোনো আমি জানি না। আমি জয়ন্তদার কাছেও আসবো, সমীরদার কাছেও আসবো, কারণ এরপর থেকে সমীরদের পর থেকেই রেলে যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে যেটা আপনি বলছেন যে আরপিএফ এর হাতে এই ক্ষমতাটা নেই, কিন্তু সত্যি সত্যি তো আমরা প্রশ্নটা তুলবো যে কেন রেলের টেরিটরির মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। সেই জায়গা দাঁড়িয়ে রেলকে কিছু ভাবনা চিন্তা করবে। একটা ছোট্ট বিরতির পর ফিরবো সোজা কথায়, সঙ্গে থাকুন 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমি যেটা সমীরদা আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে এখন কি প্রয়োজন বোধ করেন না যে এই ধরনের ক্ষেত্রে যেটা আপনি বলছেন, যেটা আপনি যুক্তি দিচ্ছেন যে রেলের হাতে সেই ক্ষমতাটা নেই, কিন্তু রেলের দিকে তো আমরা প্রশ্ন তুলবো, সাধারণ মানুষ তার মনে তো জিজ্ঞাসাটা জন্মাবে। আমি উত্তরটা দেবো, দেওয়ার আগে একটা যে উনি বলতে দেবেন তো উত্তরটা, কারণ আমাদের কিন্তু দুটো দায়িত্ব আছে। একটা হচ্ছে ঘটনাটা নিন্দা করা। উনি যদি মনে করেন যে আপনার উত্তরে হিউম্যান রাইটস ভায়োলেটেড হচ্ছে, তাহলে ডেফিনেটলি না, হিউম্যান রাইটস হ্যাজ গট দ্য রাইট টু হিউম্যান রাইটস নয়, মানে মানুষকে সঠিক সংবাদ দেবার রাইটটা কিন্তু আমাদের প্রত্যেকের রয়েছে। আজকে দুটো রাইট নিয়ে আমরা বসেছি, এক হচ্ছে এইরকম একটা ঘটনাকে নিন্দা করা মাধ্যমে, গণমাধ্যমের সামনে, আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের সামনে যে প্রশ্নগুলো আপনি তুলছেন তার সঠিক সংবাদ বা তথ্যটা দেওয়ার এই রাইটটা কিন্তু আমি জানতাম উনি বলতে দেবেন না, উনি বলতে দেবেন না, আমি জানতাম। প্লিজ ক্যারি অন সুমিত। দেখুন, সংবিধানটা যে কেউ এখন উল্টাতে পারেন, পরে উল্টাতে পারেন পাতা, দেখলে দেখতে পাবেন যে আরপিএফ বাড়ির চৌকিদারের মতো রেলে ভূমিকা নেই, পুলিশ পাওয়ার নেই, কিন্তু এই ধরনের ঘটনার পর এটা বারে বারে পার্লামেন্টে উত্থাপিত হয়েছে যে রেলকে পুলিশ পাওয়ার দেওয়া হোক, কিন্তু রাজ্য সরকারগুলো থেকে বাধা দেওয়ার ফলে এবং ওখানে বিলটি পাস হয়নি। এবং যার ফলে নয় পুলিশ পাওয়ার নেই, কিন্তু রেলের ভেতরে যে নজরদারি করা কোন অসামাজিক কাজ হচ্ছে কিনা এটা অবশ্যই না জেনে আবার এটা অবশ্যই না জেনে যা কিছু বলার এই ঘটনার আপনি না জেনে আপনার অজ্ঞতার সুযোগে আপনি যা খুশি বলার সুযোগ, আপনি যাই বলুন, আমি ব্যক্তিগত আমি সর্বভাবে ক্যামেরার সামনে সকলের প্রবীণ মানুষ, আমি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করব না। অজ্ঞতার সুযোগে যা খুশি বলার রাইট, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, তাহলে আমাকেও বলতে দিতে হবে। আমার জিজ্ঞাসা সাধারণ যেটা ধরা যাক একটা এক্সপ্রেস ট্রেনে আমরা যাদের দেখি নজরদারি করতে, তারা কারা? দেখুন, দুটি জিনিস হয়, এক হচ্ছে জিআরপি, আর দ্বিতীয়ত যদি সামনে বলে দিই তাহলে খারাপ লাগবে, ইউনিফর্ম পরলে মানুষের একটা ভয় থাকে ইউনিফর্মে, সেই সুযোগটা নিয়ে অন্তত কিছুটা ভয় দেখাবার জন্যও আমরা কিছুটা আরপিএফ দিচ্ছি, কিন্তু তাদের পুলিশ পাওয়ার নেই, তারা গুলি চালাতে পারে না, অ্যারেস্ট করতে পারে না, ধরে নিয়ে পুলিশকে দিতে হয়। নজরদারি করতে পারে তো
নজরদারি আপনি যতটা করতে পারেন সেও ততটা করতে পারে। সাধারণ মানুষ ধরে পুলিশকে যেমন দিয়ে দেয় এটা ঠিক নয়। ঠিক সেই জিনিস আপনি কি মনে করেন যে আবার এরকম ঠিক নয় বলছেন। প্লিজ আসবো আপনি বললেন ধরে নিয়ে তাকে পুলিশের কাছে Please, দিতে হবে। মিলিটারি- হ্যাঁ, আর তাই করতে হবে। তাহলে সেই কাজটা তো করবে। আরে সে তো সাধারণ সেই সেইটাই কাজটা তো তো করছে, করবে। সেইটা করার তাহলে জন্য তো রেলের দিয়েছে। কামরার ভেতরে আরে ধর্ষণ সেইটা হচ্ছে, সেই আরে দায়িত্বটা মিলিটারি কার? আরে মিলিটারি কামরায় কে আপনি ঢুকবে নাকি? মিলিটারি কামরায় আগে আপনি পুলিশ ঢুকবে। অবশ্যই সেটাই- নজরদারি সেটাই- No, please, you অবশ্যই। are- হ্যাঁ, সেটাই অবশ্যই জানতে কথা- চাইছি, আরে please। সার্ভিস রঞ্জিত দা, আমি এটাই, please। এই এইরকম প্রশ্নটা ইয়েকে সাধারণ ডাকবেন না দয়া করে। সমিতা প্লিজ, কোন ব্যক্তিগত আক্রমণ না প্লিজ। ব্যক্তিগত সমিতা খুব আক্রমণ না। সাধারণ প্রশ্ন। হ্যাঁ, বলুন। এটাই আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি সেটাই জানতে চাওয়া হচ্ছে যে ধরুন এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল, আজকে তো সবার, আমার, আপনার, আরো কয়েকজন প্রত্যেকের। সবার চিন্তা হয় যে আজ তো কালকে আমার বাড়ির কেউ বা আমার প্রতিবেশী, আমার পরিজন, সে ভুল করে একটা মিলিটারি কামরায় চলে যেতে পারে। অর্থাৎ মিলিটারি কামরা সেটা যদি কিছু এরকম বিকৃত লোকের, আমি সব সেনা জওয়ান বলছি না, সেখানে কম্পার্টমেন্ট ইজ আ অবজেকশন। সব মিলিটারি কম্পার্টমেন্টে আজ থেকে Please, আমি শেষ করতে দিন। 47 ইয়ার্স থেকে ইন্ডিপেন্ডেন্স পর মিলিটারি কম্পার্টমেন্ট বলে যেরকম হয় এই কিন্তু না না না, এটা কিন্তু নয়। এরকম এরকম তো আপনি এরকম ওটা যদি কালকে কথাটাকে হয়, কাল সেটাকে প্রিভেন্ট করা যাবে কিভাবে? Correct. প্রিভেন্ট করা কালকে যদি হয় প্রিভেন্ট করা যাবে সেটা তো কিভাবে? নরমাল কামরাও হতে পারে। প্রিভেন্ট তো আপনি সমাজেরই তো এটা একটা ঘটনা, সমাজেও তো তাহলে প্রিভেনশনের কি করে আসবে এটাও তো ভাবতে হবে। না, এখানে আমার একটা আপত্তি আছে, আমি এখানে কয়েকটা সেই রকমই চলতে চাইবো। কিন্তু তা সত্ত্বেও এটা প্রিভেন্টিভ হয়ে গেছে, ধরা পড়ে গেছে। আপনি দেখুন না না, এখনো দুজন ধরা পড়েনি, যে Preventive ধরা না, পড়বে। because তারা একটা অপরাধ ধরা পড়েনি। আরে তারাও ধরা আরে পড়বে। একজন ধরা কর্নেল পড়লে দুজন চৌধুরী, ধরা পড়বে একটা বাকি বিষয় ঠিকই, এই এবং দে হ্যাভ বিন আইডেন্টিফাইড Absolutely. এই ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি যে ঠিকই আর্মি খুব সদর্থক ভূমিকা, যেটা এক্সপেক্টেড সেটাই নিয়েছে। তারা নিন্দা করছে, তারা অ্যাসিস্ট করছে তদন্তে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু Assist in করবেন, general- I am telling you they will go behind bars and it মানে ওটা যদি হয় আমার প্রশ্ন খুব সিম্পল আপনার কাছে। একটা একটা পারসেপশন, একটা কাইন্ড অফ একটু সহানুভূতির ভঙ্গি আমরা অনেক সময় দেখে থাকি যে পরিবার থেকে গিয়ে এরকম কোনো পরিবার থেকে গিয়ে সবকিছু থেকে বিচ্ছিন্ন থেকে তারা এরকম ভাবে দেশকে পাহারা দেয়, একটু বিচলন তো ঘটতেই পারে। আমার প্রশ্ন হচ্ছে কেন এই দেশের একজন নাগরিক সে আর একজন সেনা জওয়ান, তার মধ্যে সম্পর্কটা ক্ষুধার্ত বাঘ আর অসহায় হরিণীর মতো হবে? Why? এই ক্ষুধার্ত বাঘের ডেফিনেশনটা তো আপনি নিজেই দিয়ে দিলেন। না, না, সেটাই বলছি, কেন হবে? আমাকে এটা বলতে দিতে হবে। আপনি কেন এখন হবে? বললেন you give me 2 minutes, আপনি বলেন অনেক I have 1 minute only. 1 মিনিট, একটা ফ্যামিলি থেকে অনেক দূরে I চলে have to গেছে, sum up. অনেক দূরে চলে গেছে, ক্ষুধার্ত বাঘ হয়ে গেছে, and এইটাই বলা হয়। কোন নারী দেখলে এই ঝাঁপিয়ে পড়ছে। এক্স্যাক্টলি এই সহানুভূতিটাই না, না, কিছু না, কিছু না, আমি- আর্মি পার্সোনাল থেকে এইটাই এটা- তুলে এটা- ধরা হয় আমার- যে কি করবে বেচারা এত দূরে থাকে যেখানে ইত্যাদি। যেখানে কর্নেল চৌধুরী একটুখানি বলি, বলুন। যেখানে আমার সময় সিভিল কিন্তু অথরিটিজ ফেল করে, যেখানে আর শেষ কথা It's the last bastion of civil society is Indian Army. We will not go in that. আমাদের সময় একদম শেষ। না, আমি I will just take one. আগামী এই 2 তারিখে আমরা এর প্রতিবাদ সভা ডেকেছি এপিডিআর থেকে। আপনারা করুন। আমি বলছি এই সৈনিক যারা অনেক, আপনি বলে ক্ষুধার্ত বাঘ, এরা কিন্তু আমি বলছি না, না এই লজিকটা দেওয়া হয়। লজিকটা এরা কিন্তু এই সোসাইটির থেকে আসছে, আর এরা যদি এরকম কোনো নিম্নতম ঘটনা করে সেটা নিন্দনীয়, বর্বরতা, ওদের শেষ করে দেওয়া কিন্তু উচিত। সোসাইটির সবাই রক্ষা কবচ ভোগ করেন, একটা বড় সেকশন যে রক্ষা কবচ ভোগ করে। এদের থেকে আমাদের সময় একদম এদের রুলটা তাড়াতাড়ি হয়, দে গো বিহাইন্ড বাস মাচ মোর দ্যান বিফোর দ্য সিভিল সোসাইটি গিভ দেম আ সরি, পানিশমেন্ট। অন্তত সেরকম নিদর্শন আমরা ইস্টার্ন প্রতিটি কমান্ডের ক্ষেত্রে প্রধানের পাবো। অবশ্যই দায়িত্ব নিয়ে পদত্যাগ না, করা কেন উচিত। করবে? এবং একদম শেষ, আমরা এখানেই শেষ দায়িত্ব করতে হবে। প্রধানমন্ত্রীকে আমরা এটাই চাইবো। আরো একবার বলছি যে সেনাবাহিনী যে ভরসার জায়গাটা, আমাদের যে ভরসার জায়গাটা, সেটা সম্পর্কে আমরা সংশয় প্রকাশ করছি না, কিন্তু তা সত্ত্বেও এই নিদর্শনগুলো আমাদের ভাবাচ্ছে যে সত্যি সত্যি যাদের হাতে রক্ষার ভার তারা কেন ভক্ষক হয়ে উঠছেন, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? সোজা কথা এই প্রশ্ন রেখেই শেষ করছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।